আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। নমস্কার, আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আজ আমাদের আমুদরিয়া নিউজের স্টুডিওতে এসেছেন মাল্টিডিসিপ্লিনারি আর্টিস্ট কিউরেটর, বিগ আই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ির ফাউন্ডার দীপায়ন ঘোষ। নমস্কার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আজ কথা বলবো শিল্প সংস্কৃতি নিয়ে। যখন এই শিল্প সংস্কৃতি নিয়ে কথা উঠবেই, তাহলে একেবারে শুরুতে উত্তরবঙ্গের শিল্প সংস্কৃতি ঠিক কি অবস্থায় আছে? উত্তরবঙ্গের শিল্প সংস্কৃতি, যেহেতু আমার জার্নিটা উত্তরবঙ্গের থেকেই এবং নিজেও ছবি আঁকার জগতের মানুষ, আর 5টা বাচ্চার মতন আমার ছবি আঁকা ছিল। শিখতে যাওয়া, যেভাবে সানডে টিচারের কাছে শেখা, তারপরে বিভিন্ন সুযোগের হাতছানিতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সেখান থেকে সম্মানিত হওয়া, পুরস্কৃত হওয়া, এগুলো আমাকে যথেষ্ট বুস্ট আপ করেছে। কিন্তু পরে কর্মজীবন যখন শুরু হলো, তখন আমার মনে হলো যে না, উত্তরবঙ্গের থেকে আমি যেহেতু বিলং করি এবং সবার পক্ষে তো উত্তরবঙ্গের বাইরে গিয়ে কাজ করে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না, কারণ আমার সমস্ত কিছু উত্তরবঙ্গ জুড়েই, বিশেষ করে শিলিগুড়ি। তো আমার মনে হলো যে না, শিলিগুড়ি থেকেই একটা কিছু প্রচেষ্টা শুরু করি। তো মনে হলো যে একটা সংস্থা তৈরি করি, যে সংস্থাটা শিল্প ওরিয়েন্টেড হবে এবং শিল্প, শিল্পী এদের নিয়ে কাজ করবে। কারণ আমি দেখেছি আমাদের উত্তরবঙ্গ শহরে, মানে কোনো শহরের মধ্যে এখানে আর্ট কলেজ নেই, কিন্তু অসংখ্য বাচ্চারা রয়েছে যারা শিল্প সাধনার সঙ্গে যুক্ত এবং অনেক বড় বয়স অবধি প্র্যাকটিস করে। কিন্তু একটা সময় যাওয়ার পরে সংসারের চাপে, পরিবারের চাপে হয়তো তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, কিন্তু তাদের ভেতরে ওই সুপ্ত বাসনাটা থাকেই। তো ওই কারণে আমার তখন মনে হলো না, একটা ফাউন্ডেশন ক্রিয়েট করি, যে ফাউন্ডেশনটা এইভাবে কাজ করবে। তো আজ চলতে চলতে প্রায় 7 বছর হয়ে গেল এই ফাউন্ডেশনটা নিয়ে কাজ করছি এবং মন্দ ভালো অভিজ্ঞতা নিয়ে চলছি, ওঠাপড়া নিয়ে চলছি। শহরের প্রচুর মানুষের কাছে ভিজিট করেছি, ফাউন্ডেশনের সংবাদ পৌঁছে দেওয়ার অনুষ্ঠানগুলোর মধ্যে আমন্ত্রণ জানিয়েছি এবং এইভাবেই লাগাতার কাজ করে চলেছি। তো এই কাজ করার মধ্যে দিয়ে বেশ কিছু অভিজ্ঞতা, আজকে যে কটা অভিজ্ঞতা আমি বলবো, যে এই অভিজ্ঞতাগুলো আমার মনে হয় উত্তরবঙ্গের শিল্পীদের খুব কাজে লাগবে। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সংস্থাটা প্রতিষ্ঠা করার পরেও লকডাউন পড়ে যায় এবং সেই সময় অন্যান্য মানুষের মতো আমরাও গৃহবন্দী। তো সেই গৃহবন্দী অবস্থায় তখন এই ডিজিটাল মাধ্যম, মানে আমাদের ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন ইন্টারভিউ আর্টিস্টদেরকে যেহেতু সহজে পেয়ে যেতাম এবং বহু আর্টিস্টদের সঙ্গে তখন যোগাযোগ হয়েছিল এবং তারা খুব সহজেই তাদেরকে পাওয়াতে আমাদের উত্তরবঙ্গের সমস্যা, সিচুয়েশন এবং তাদের জীবনযাপন, তাদের ওঠাপড়া, কোথাও গিয়ে একটা মিলেমিশে একটা একরকম পরিবেশ হয়ে গেছিল। সেটা একটা খুব সুন্দর অনুভব হয়েছিল যে তাহলে এইসব আর্টিস্টরাও তাদের নিজস্ব মাতৃভূমি থেকে দূরে এসে, জন্মভূমি থেকে দূরে এসে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছে। তাহলে চেষ্টা করা যেতে পারে যে উত্তরবঙ্গেও এরকম একটা পরিবর্তন সম্ভব। তো সেই পরিবর্তনের আশায় এই বিগ আই আর্ট ফাউন্ডেশন কাজ করছে। তো আজকে তোমার সঙ্গে সাক্ষাৎকারে আমি জিনিসটা একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে যে বিগ আই আর্ট ফাউন্ডেশন, এটা যদি ডাইরেক্ট বাংলা করি তাহলে বড় আমি, কথাটা বড় আমি এরকম ছিল না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এক শিষ্য, তার সঙ্গে আমার কথোপকথন হচ্ছিল আমার বাড়িতেই। সেই দাদাও চিত্রশিল্পী, ছবি আঁকতে ভালোবাসে। তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলতে গিয়ে তিনি বলছিল যে সূক্ষ্ম আমি, স্থূল আমি, এরকম একটা টপিক ওঠে। তো আমি বসে বসেই কথার ফাজেই যে সূক্ষ্ম আমি, স্থূল আমি থেকে ওটা আমি একটা স্মল আইতে কনভার্ট করলাম। মানে এটা জাস্ট খেলার ছলে বা ভাবনার ছলে ওটা হচ্ছিল। তো যদি এটার উল্টোটাই আমি ধরি, বিগ আই হয়ে যায়। তো যেই বিগ আই শুধুমাত্র নিজের কথা ভাববে না, সেটা সোসাইটির কথা ভাববে। সে আরো মহান জায়গায় মানুষদেরকে উদ্দীপ্ত করার কথা ভাববে, অনুপ্রাণিত করার কথা ভাববে। সে নিজের স্বার্থটা সেখানে ছোট হয়ে যাবে, সমষ্টিগত স্বার্থ বা তার কমিউনিটির স্বার্থটাকে সে বড় চোখে দেখবে। এই জায়গা থেকে বিগ আই আর্ট ফাউন্ডেশন নামটা ক্রিয়েট হয়। তো অনেকেই এই নামটার, এই বিষয়টা জানে না। তো অনেকে মনে করে যে কোথাও না কোথাও এটা একটা দম্ভ। ব্যাপারটা একেবারেই না। ব্যাপারটার মধ্যে এটা একটা ফিলোসফিক্যাল টার্মস থেকে আমি ব্যাপারটাকে নিয়েছি এবং এইভাবে এটাকে কাজ করছি। বেশ,
আপনার যে সংগঠন বিগ আই ফাউন্ডেশন, আর্ট ফাউন্ডেশন, এই আপনার সংগঠনের ভূমিকাটা কি? এরা ঠিক কি কি কাজ করছে? তোমার প্রথম প্রশ্ন থেকেও দ্বিতীয় প্রশ্নের মধ্যে একসাথে দুটোকে মিলিয়ে বলা যেতে পারে, কারণ প্রথম প্রশ্নের মধ্যে উত্তরবঙ্গের শিল্প সংস্কৃতির একটা সিচুয়েশন ছিল। সে উত্তরবঙ্গের শিল্প সংস্কৃতির সিচুয়েশনটা ছিল এরকমই যে খুব জটিল এবং খুব আনঅর্গানাইজড সেক্টর এটা। কারণ এখানে প্রচুর গ্রুপ রয়েছে, প্রচুর দল রয়েছে, তাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। তারা তাদের বার্ষিক অনুষ্ঠান এবং বিভিন্ন উৎসব পুজো পার্বণকে বেস করে অনুষ্ঠান করে থাকে, কিন্তু তাদের মধ্যে এই সবগুলো সংগঠনের মধ্যে দূরত্বটা অনেক বেশি। কাজ করার মধ্যে একটা দূরত্ব সবসময় কাজ করে। তো আমার ফাউন্ডেশন সবসময় চেয়েছে এই দূরত্বটাকে কমানোর জন্য। অন্তত সব সংগঠনকে আমি আমার সংগঠনে ইন্ট্রোডিউস করবো সেটা আমি বলছি না, একটা মিলিতভাবে বছরে আমরা একটা জায়গায় মিলিত হতেই পারি। সেখানে সবার সংগঠন কীরকম প্রচেষ্টা করছে, সেখানকার ছেলেমেয়েরা কী ধরনের কাজ করছে, সেগুলোকে আমরা তুলে ধরতে পারি। এবং তাদের মধ্যে যারা অতিরিক্ত প্রতিভাবান বা তারা খুব ভালো কাজ করে তাদেরকে আমরা সম্মানিত করতে পারি। এইভাবে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হতে পারত, মানে আমার ওই ফাউন্ডেশনকে দিয়ে, যেটা আমি চাইছি। আর উত্তরবঙ্গের একটা কঠিন সিচুয়েশন হচ্ছে যে এখানে সব ওরিয়েন্টেশনটাই গুরুমুখী হয়ে আছে। তো অবভিয়াসলি গুরু তো দরকার, নাহলে শিখবে কি করে ছেলে মেয়েরা। কিন্তু একটা সময়ের পরে গুরু এবং শিষ্য এদের উভয়কেই বোঝা উচিত যে এরপরে হচ্ছে যে ছাত্রকে আমি তৈরি করলাম তার স্বাধীনতা দেওয়ার সময়। তাকে খোলা আমি ছাদ দিয়ে দিই, স্পেস দিয়ে দিই, সে নিজে কিছু করুক। কিন্তু এইখানে এই অবকাশটা হয় না। একটা সময়ের পরেও তারা ওই গুরুর কেন্দ্রিক হয়ে থাকে, গুরু সংগঠনমুখী হয়ে থাকে, এখান থেকে বেরোতে পারে না। এই বেরোতে না পারার জন্য সব কিছুর মধ্যে একটা সেপারেশন চলে আসে। এই যে প্রত্যেকটা ডিফারেন্ট দল, তাদের মধ্যে সমন্বয় সাধন হয় না। ও তো ওই গুরুর শিষ্য, মানে তার বয়স হয়তো 45 বা 50 আপ হয়ে গেছে, তাও ওই গুরুর শিষ্য। এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে এই গ্লোবালাইজেশনকে আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের দরকার হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে শিল্প সাধনা প্রতিভা রয়েছে, সেটাকে গ্লোবাল মার্কেটে পৌঁছে দিতে হবে। কারোর কাছে বাধা ধরা হয়ে থাকলে তো এই ছেলেমেয়েরা বড়ই হতে পারবে না। একটু তো স্বাধীনতা দিতে হবে, শেখার অনেক বিষয় রয়েছে। প্রত্যেকটা বিদ্যারই একটা লিমিটেশন আছে, আমার একটা শিক্ষার একটা লিমিটেশন আছে, কিন্তু আমাকে সেটাকে নার্চার করে যেতে হবে ভবিষ্যতের জন্য। ঠিক সেইভাবে আমি যাদেরকে তৈরি করছি তাদেরকেও একটা সময়ের পরে নিজের প্রচেষ্টা শেখাটা কন্টিনিউ করতে হবে। অর্থাৎ এটা তো শিক্ষা, এমন একটা শিক্ষা যেদিকে নিজের মনন, নিজের সাধনা, নিজের শিল্পসত্তাকে লোকের কাছে তুলে ধরা এবং নিজের কাছেও তুলে ধরা। এই পরিপ্রেক্ষিতে বলি, আপনার ফাউন্ডেশন বা সংগঠন এইরকম গ্লোবালাইজেশনের কাজ করেছে এখনো পর্যন্ত? আমরা বেশ কয়েকটা কাজ করেছি। লকডাউন থেকেই আমরা সূচনা করেছিলাম। আমরা শিলিগুড়িতে ইন্টারন্যাশনাল আর্ট সামিট করেছিলাম, যেটা অনলাইন হয়েছিল। সেখানে অনেককেই আমন্ত্রণ জানিয়েছিলাম সেই সময়। এবং সেই সময় আমরা আমেরিকা থেকে একজন ইয়াং আর্টিস্ট, সেই সঙ্গে ফ্রান্স থেকে, বাংলাদেশ থেকে, ইউএই থেকে বিভিন্ন জায়গার আর্টিস্টদেরকে 3টে দিনে ওটা অনুষ্ঠানটা হয়েছিল এবং 3টে দিনে ভাগ করে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেটা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও দেখতে পাবে। এবং সেই সাক্ষাৎকারে আমরা অনেক কিছু জানতে পেরেছি। যেরকম আমেরিকার শিল্পীরা নিজেদের কমিউনিটির জন্য কি করে, তাদের শিল্প সব কি শিল্প বিক্রি হয়? তা তো হয় না। তাহলে তারা কিভাবে সাস্টেইন করে? অথচ যেই শহরে এত বেশি গ্যালারি, এত আর্ট কলেজ, ওখানে শিল্পের প্রতি লোকের কিউরিয়াসিটি, লোকের ভাবনা অনেক বেশি। তো সেইখানে তাদের জীবনযাপনটা কিরকম? তো এই সায়ক মিত্র ছেলেটির নাম, যার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম, সে আমাকে বিভিন্ন ইনফরমেশন দিয়েছে। তাদের কমিউনিটি কি করে রান হয়, কমিউনিটি আর্টিস্ট রান গ্যালারি ওখানে রয়েছে, এই ধরনের প্রচুর তথ্য আমরা পেয়ে গেছি। সিওল থেকে একজন আর্টিস্ট আছে, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সে মানে সিওল বলতে সাউথ কোরিয়া, সেখানে তারা কি করে সার্ভাইভ করছে। একজন বাঙালি শিল্পী সেখানে এক মহিলাকে বিয়ে করে সে ওখানে এখন সংসার করছে, সে কি করে ওখানে চলছে, ওখানকার জীবনযাপন কিরকম, ওইখানকার শিল্প সাধনাটা কিরকম, এই ধরনের তথ্য আদান প্রদান সম্ভব হয়েছে। শুধু তাই না, আমরা চিত্রকর সম্মান বলে একটা সম্মান শুরু করেছিলাম, যেটা আমেরিকার আমাদের কলকাতার বিখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, তার ছেলে সৃঞ্জয় গঙ্গোপাধ্যায়,
সে আমেরিকা এখন প্রতিষ্ঠিত শিল্পী এবং তাকে আমরা সম্মানিত করেছি। শিলিগুড়ি থেকে তাকে চিত্রকর সম্মান দেওয়া হয়েছিল, যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় ঘোষণাও করেছিলাম। এবং পরবর্তী পর্যায়ে এই বছর আমরা ফ্রান্সের সৌরভ চট্টোপাধ্যায়কে সম্মানিত করছি। তো এই সম্মাননা দেওয়ার মাধ্যমে আমাদের ফাউন্ডেশনকে আমরা আন্তর্জাতিক জায়গায় পৌঁছে দিতে চাইছি। এই কাজটা আমি নিরন্তর চালিয়ে যাচ্ছি এই ফাউন্ডেশনে করতে করতেই। এর মাঝখানে আমরা পেট্রোনা আর্ট অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড শুরু করেছিলাম, লকডাউন থেকেই হয়েছিল। সেখানে অল বেঙ্গল হয়েছিল, তারপরে আমার অল ইন্ডিয়া বেসিস হয়েছিল। সেখানে আমরা প্রচুর শিল্পীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছি, তাদেরকে সম্মানিত করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো এই এতগুলো অ্যাক্টিভিটির মধ্যে আমরা উত্তরবঙ্গের শিল্পীর সংখ্যাটা খুব কম পেয়েছি, খুব কম। কারণ এরা অ্যাওয়্যার না তাদের কাজকে আপলিফট করার জন্য। কোনো না কোনো জায়গায় এরা গিয়ে আটকে পড়ে, হেজিটেশন বা আঞ্চলিকতার প্রভাব বলুন, বা এই গুরুমুখী চিন্তাভাবনার একটা বেড়া জাল বলতে পারেন, এর মধ্যে আটকে গেছে। তো এটা থেকে বেরিয়ে আসাটা দরকার। না হলে এই সকল প্রচেষ্টাগুলো আমার দ্বারা শুরু হয়ে দু একটা মানুষের কাছে পৌঁছে গিয়ে শেষ হয়ে যাবে। আমি চাই এটা সকলের কাছে পৌঁছক, যার জন্য আজকে এই সাক্ষাৎকার। একেবারেই তাই। আপনার যে সংগঠন রয়েছে সেই সংগঠনে মূলত বর্তমানে কারা বেশি করে কাজ করছে? মূলত আমি তো উত্তরবঙ্গের সকল শিল্পীদের সঙ্গেই যোগাযোগ করি এবং আমাদের এক্সিবিশনগুলো হয়। যেরকম আমি বলি যে আমাদের নর্থ বেঙ্গল ভিজুয়াল আর্ট ফেস্টিভ্যাল বলে আমরা একটা এক্সিবিশন শুরু করেছি প্রতি বছর জুলাই মাসে। তো প্রথম বছর যেটা হয়েছিল সেই সময় আমরা মমতা ব্যানার্জির চারুকলার একটা ফান্ড পেয়েছিলাম। সেই ফান্ডের জন্য আমরা সেটা সুন্দরভাবে আয়োজন করতে পেরেছিলাম এবং সেখানে কোনো আর্টিস্টকেই তাদের এন্ট্রি ফি আমাদের নেইনি, কোনো পয়সা তাদের দিতে হয়নি, আমরা সুন্দরভাবে অনুষ্ঠান করতে পেরেছিলাম। তো পরের বছর আমাদের এন্ট্রি ফি নিতে হয়েছিল, কারণ এন্ট্রি ফি ছাড়া এই অনুষ্ঠানগুলো, এত বড় বাজেটের অনুষ্ঠানগুলো করা সম্ভব হয় না। সেখানেও আমরা উত্তরবঙ্গের থেকে দুজন শিল্পীকে সম্মানিত, মানে বর্ষিয়ান শিল্পীকে সম্মানিত করেছিলাম চিত্রকর সম্মান দিয়ে। সেখানে কালিম্পংয়ের মিরিকের একজন শিল্পী সিদ্ধার্থ রায়, 62 বছর বয়স, তাকে আমরা সম্মানিত করেছি। আমরা শিলিগুড়ির গোপীনাথ সাহা, তাকে আমরা সম্মানিত করেছি চিত্রকর সম্মান দিয়ে। আর আগামী দিনে এই জিনিসটা আমরা চালিয়ে যাব। এই বছর আমরা নতুন শুরু করছি হচ্ছে বসন্ত বাহার বলে একটা এক্সিবিশন শুরু করেছি, যেটা শুধুমাত্র হচ্ছে আর্টিস্ট এবং আর্ট টিচারদের জন্য, যেটা মূলত একটা সেমিনার। আর এই সেমিনারের মধ্যে আমরা সম্মানিত করছি দুজন শিল্পীকে। আর আপনি হয়তো জেনে থাকবেন যে রামকিঙ্কর প্রদর্শনী কক্ষ গোটা উত্তরবঙ্গের সেই হিসাবে একমাত্র প্রদর্শনী কক্ষ। এছাড়া জলপাইগুড়িতে রয়েছে একটি প্রদর্শনী কক্ষ। আর সমস্ত এক্সিবিশন আমাদের এই শিলিগুড়িতেই, রামকিঙ্করেই হয়ে থাকে। এবং রামকিঙ্কর বেইজের নামে একমাত্র আর্ট গ্যালারি এই গোটা বেঙ্গলের মধ্যে এটাই রয়েছে। তার 119তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা তার নামেই দুটো মেমোরিয়াল অ্যাওয়ার্ড দিচ্ছি দুজন বর্ষিয়ান শিল্পীকে। তো এই জিনিসগুলো আমরা চালিয়ে যাই, এই প্রোগ্রামগুলোর জন্য এগুলো সম্ভব হচ্ছে। আমাদের সংগঠনের আগে এই ধরনের কোনো সংস্থা, মানে রেজিস্টার্ড সংস্থা, সে অর্থে এখানকার বা প্রান্তিক অঞ্চলের শিল্পীদেরকে সম্মানিত করে উঠতে পারেনি। তো শিল্পীদের কাছে না টাকা পয়সাটা ইম্পর্টেন্ট না, শিল্পীদের কাছে না সম্মানটা খুব বড় একটা বিষয়, খুবই বড় একটা বিষয়। তো সেইখানে এই সম্মানটা দিতে পেরে আমরা খুব আনন্দিত। আর কোথাও না কোথাও এই জায়গাটাকে বহাল রেখে দিতে চাইছি, যাতে ইয়াং জেনারেশনরাও, আমার পরে এই জেনারেশনও ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজগুলোকে চালিয়ে যেতে পারে। একেবারেই তাই। আমরা যেরকম হোয়াইট সারফেস নামে আমরা একটা আর্ট ওয়ার্কশপ করেছিলাম প্লাস সেমিনার, সেটা প্রথম এখানে ফিনিক্স আর্ট গ্যালারি হয়েছিল, একটা খুব অল্প দিনের গ্যালারি হয়েছিল। সেখানে 26টি ছেলেমেয়ে, ইয়াং ছেলেমেয়ে পার্টিসিপেট করেছিল ডুয়ার্সের প্রত্যন্ত অঞ্চল থেকে। সেখানে কুমারগ্রাম, চা বাগানের শ্রমিকের ছেলেমেয়ে থেকে আরম্ভ করে আরো দুস্থ পরিবারের ছেলেমেয়েরাও প্রচুর, এবং মানে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও অংশগ্রহণ করেছিল, যারা শিল্পটাকে ভালোবাসে। এবং তারা এই কারণে এখানে এসেছিল, তারা মনে করছিল যে চিরাচরিত আমরা যে ল্যান্ডস্কেপ ছবি আঁকি বা এই ওয়াটার কালার করি, তার থেকে বাইরে আর কি জানতে পারি, সেই কারণেই তাদের আগ্রহটা হয়েছিল। তো এই দুদিনের প্রোগ্রামে প্রথম দিন আমরা একটা সেমিনার রেখেছিলাম, সেখানে শিল্পের ওপরে আলোচনা, সেখানে শিল্পের ইতিহাস নিয়ে আলোচনা, কলকাতার আর্ট কলেজ নিয়ে তার ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে। ঠিক পরের দিন প্রত্যেকে ওয়াটার কালার করে সেগুলো কে বলা, দেখানো, বোঝানো, এগুলো হয়েছিল। তো পরিণাম হিসাবে ওখান থেকে বেশ কয়েকজনের মধ্যে একটি ছেলে কুমারগ্রাম থেকে উঠে এসছে, চা বাগানের শ্রমিকের একটি ছেলে,
সে বেনারস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে। বাহ, তো এইটা হচ্ছে প্রাপ্তি। তারপরে বেশ কিছু কয়েকটি ছেলে তাদের মধ্যে থেকে এখন আপনার কোকড়াঝাড় আর্ট কলেজ থেকে সেখান থেকে পড়াশোনা করছে। তো হয়তো আমাকে বলছে তাদের মধ্যে কৃষি পরিবারের ছেলে মেয়েরা সকালে হয়তো চাষের জমিতে কাজ করছে, আবার 2-3 দিনের ছুটি নিয়ে আবার সে আর্ট কলেজে যাচ্ছে, মানে এরকম একটা ট্রাভেল জার্নির মাধ্যমে সে পড়াশোনাটা করছে। তো তাদের মধ্যে আগ্রহ রয়েছে এইসবের প্রতি। একেবারেই। আপনি যে এত কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে, কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? প্রতিক্রিয়া তো কখনো কখনো একটু উষ্ণ হয়, কখনো বেশি ঠান্ডা হয়, এরকম প্রতিক্রিয়া। মানে কখনো স্বতঃস্ফূর্ত ভাব দেখি, কখনো স্বতঃস্ফূর্ত ভাব দেখি না। সবসময় যে আমরা গভর্নমেন্ট ফান্ড পেয়ে থাকি এমন না, কোনো কোনো ক্ষেত্রে আমাদের এন্ট্রি ফি বা পাবলিক ফান্ড নিয়ে চলতে হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসে, কখনো স্বতঃস্ফূর্ত থাকে, কখনো স্বতঃস্ফূর্ত থাকে না। কিন্তু মানুষ ওয়াকিবহল না। দুঃখের বিষয় হচ্ছে শিল্পটাকে না ব্যাকড্রপ হিসাবে মানুষ দেখে। একটা অনুষ্ঠান হচ্ছে, পেছনে একটা ছবি করে দে, একটা অনুষ্ঠান আছে আলপনা করে দে, হয়তো খুব যৎসামান্য পারিশ্রমিক দিল। কিন্তু এটা তারা ভুলে যায় যে যারা চাকরি করছে তাদের একটা মাস গেলে রোজগার আছে, যারা শিল্প সাধনা করে তারা প্যাশনেট হয়ে করে, সবকিছু ছেড়ে দিয়ে করে, তাকে তাদের যোগ্য সম্মান এবং সাম্মানিক এই দুটোই তার প্রাপ্তি, এটা হওয়া উচিত। আগে আপনি দেখে থাকবেন যে রাজরাজাদের আমলে তাদের ওখানে যেরকম কবি থাকতো, সাহিত্যিক থাকতো, কিংবা হিসাব রক্ষক থাকতো, বিভিন্ন সরকারি বেসরকারি কাজের বিভিন্ন লোকজন থাকতো, মানে রাজত্ব চালাতে গেলে যেরকম লাগে, ঠিক সেইভাবেই মনোরঞ্জনের জায়গার মধ্যেও নৃত্যকার, গীতিকার এবং শিল্পকার, এবং যে শিল্পকার বা চিত্রকার থাকতো রাজার কর্মকাণ্ডগুলোকে এঁকে চলবে, তার রাজার দ্বারা পৃষ্ঠপোষকতা পেত। আজকের দিনে তারা নেই। তো এই শহরের মানুষকে ওয়াকিবহাল হতে হবে শহরের ইয়াং ছেলে মেয়েদেরকে পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে, তাদের কাজ সংগ্রহের ক্ষেত্রে, বা প্রবীণদের কাজকে উৎসাহিত করার জন্য প্রবীণদেরকে সাম্মানিক দেওয়া, প্রবীণদের কাজ সংগ্রহ করা। না, উত্তরবঙ্গের একজন দুস্থ শিল্পীর ছবি আমি সংগ্রহ করলাম, তার প্রাপ্তি, তার যোগ্য সম্মান দিয়ে আমি কিনলাম তাকে, এই জিনিসটা নেই। কারণ হয়তো সারা জীবন সে ছবি আঁকা শিখিয়েছে, তার মেইন উদ্দেশ্য ছবি আঁকা শেখানো ছিল না, তার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে ছবিটা আঁকা, ছবিটা এঁকে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু কেন করতে পারিনি? কারণ এখানে কোনো গ্যালারি নেই। আপনি দেখে থাকবেন, আমি বন্ধু বান্ধবদের দেখি, তাদের মধ্যে প্রতিষ্ঠিত বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধব তারা যথেষ্ট প্রতিষ্ঠিত, আমারও বন্ধু বান্ধব যথেষ্ট প্রতিষ্ঠিত, তারা কখনো এসে বলে না দীপায়ন একটা ভালো ছবি দিস তো, আমি দেওয়ালে লাগাবো। কিন্তু যদিও বলেও থাকে, ওটা চাইবে যে বিনা পয়সায়, বা বলছে যে তোর খরচাটুকু শুধু দিয়ে দেবো, আর তো বেশি কিছু দিতে পারবো না। অথচ সে হয়তো লাখ লাখ টাকা রোজগার করছে এবং প্রচুর খরচা করছে। তার কাছে মানে সে যদি অন্তত 10-20 হাজার টাকা দিয়েও আর্টিস্টকে সম্মানিত করে, সেই 10-20 হাজার টাকার থেকেও মূল্য হয়ে যাবে। সে আর্টিস্ট বলে বেড়াবে যে আমার কাজটা আমার অমুক জায়গায় আছে। এইটা হচ্ছে আর্টিস্টদের এক্সপেকটেশন থাকে, ওরা চায় সবসময় কাজগুলো একটা ভালো জায়গায় পৌঁছো, কাজটা প্রচুর লোক দেখুক। তো ওই করতে গিয়ে আজকের দিনে যে জিনিসটা হচ্ছে যে শিল্পীরা আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে ওই জায়গা থেকে। তখন ওরা আস্তে আস্তে কমার্শিয়াল দিকে চলে যাচ্ছে, অর্ডারি কাজ করছে, পোর্ট্রেট এঁকে দিচ্ছে, ফুলের ভাস এঁকে দিচ্ছে। বেসিক্যালি এগুলো তো মানে এগুলো ভাবনার তো শিল্প না, এগুলো একটা দেখে কারো ফরমাইশি পূরণ করলাম, তো এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, একটু আগেই যে বলছিলেন রেজিস্টার্ড, এই কথাটা থেকে একটি কথা মাথায় এলো, সাধারণ সংগঠন আর সরকার অনুমোদিত সংগঠন, এই দুটো সংগঠনের কাজের মধ্যে কোনো কি তফাৎ পাওয়া যায়? অনেক তফাৎ রয়েছে। কি কি? প্রথমত, সরকার অনুমোদন নেই যেসব সংস্থা, সেগুলো চট করে গজাতে পারে, চট করে ধ্বংস হয়ে যেতে পারে। বনিবনা হলো না, গ্রুপের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো না, নিজেদের মধ্যে শর্ট আউট করে নিল, তার অস্তিত্ব নেই। 1 বছর 2 বছর 3 বছর করলো, শেষ। বা আরো দীর্ঘদিন করার পরে শেষ হয়ে যেতে পারে। তাকে কৈফিয়ত দিতে হবে না যে কেন হলো, কি কেন হলো না। কিন্তু সরকার অনুমোদিত সংস্থা, তাকে প্রতি বছর অডিট করতে হয়। প্রতি বছর সে কি কি অনুষ্ঠান করলো, কি কি তহবিলে জমা পড়লো, কারা কারা মিটিং অ্যাটেন্ড করলো। প্রতি বছর ইলেকশনের বিষয় থাকে। চট করে কোনো কিছু ডিসিশন নিলেও সেই ডিসিশনটাকে ভবিষ্যৎ ফলদায়ী হবে কিনা সেটা ভাবতে হবে।
উদ্দেশ্যটা কি সেটা প্রমাণিত করতে হবে, এবং সব থেকে বড় কথা সরকারের নজরদারির মধ্যে দিয়ে থাকে ব্যাপারটা। মানে আমাদের প্রতি বছর সরকারকে শুধু অডিট বিষয় নয়, যখন আমরা সরকারের কাছে কোনো কি বলবো ফান্ডের জন্য এক্সপেক্ট করি, তখন সরকার আমাদের কাছে পুরনো নথি চায় যে আমরা কি কি করে এসেছি, নট অনলি করে এসেছি তার হিসেবটা কি, ব্যাংক স্টেটমেন্ট কি, এরকম তামাম ডিটেলস থ্রু সিএর মাধ্যমে আমাদেরকে এগুলো সাবমিট করতে হয়, তারপরে গিয়ে ওটা স্যাংশন হয়। তো এরকম বিষয়গুলো থাকে। তো সরকার অনুমোদিত মানে আপনি গুগল সার্চ করবেন, আমাদের ফাউন্ডেশন যেহেতু সরকারি অনুমোদিত, ডিটেলস পেয়ে যাবেন। আমাদের যেহেতু সোসাইটি অ্যাক্টের মাধ্যমে হয়েছে, তো 7 জন মেম্বার দ্বারা আমাদের এটা পরিচালিত হয়, এবং এই বছর আশা করছি আরও সংখ্যাগরিষ্ঠভাবে ছেলেমেয়েরা এর মধ্যে যুক্ত হবে। এবং কোথাও না কোথাও আমি ব্যক্তিগতভাবে চাই, যদিও আমি এটা ফাউন্ডার, তবু আমি চাই আমার পরেও এটা যেন টিকে থাকে, দুম করে যেন শেষ না হয়ে যায়, কারণ সেই উদ্দেশ্য নিয়ে নামিনি। একদম। ভবিষ্যতে আপনার এই সংগঠন কি কি কাজ করতে পারে? আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে ফাউন্ডেশনের একটা নির্দিষ্ট বিল্ডিং বা প্রতিষ্ঠান তৈরি করা, যেখানে আমরা চাইব যে একটা মিউজিয়াম থাকা, যেখানে ভালো ভালো আর্টিস্টদের ছবি থাকবে, সঙ্গে সঙ্গে এখানকার যারা প্রয়াত শিল্পী তাদের কাজের কালেকশন থাকবে। আমরা লাইব্রেরি রাখার কথা ভেবেছি, ওখানে একটা অডিটোরিয়াম যদি করা সম্ভব হয় সেখানে, মানে সব মিলে একটা সাংস্কৃতিক একটা বিল্ডিং যেখানে সব ধরনের শিল্পচর্চারই একটা জায়গা থাকবে, এরকম একটা পরিকল্পনা আছে। যদিও অনেক বড় পরিকল্পনা, কিন্তু আজকে যদি না ভাবি তাহলে কবে ভাববো? ভাবাটা তো শুরু করি, কোনো না কোনো দিন মানুষ ঠিক পেয়েই যাব। একদমই তাই। একেবারে শেষ প্রশ্ন, আপনি এই যে এত ভালো ভালো কাজ করছেন বা এই চিত্রকলার সাথে যুক্ত হয়েছেন, আরও ভবিষ্যতে আপনার আরও অনেক পরিকল্পনা রয়েছে, একেবারেই সেই পরিকল্পনাতে কুর্নিশ, অবশ্যই সেটা সফল হোক এই কামনাই করব। তো আপনি কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই জগতে এসেছেন? এটা একটা খুব কঠিন কোয়েশ্চেন, কারণ কঠিন এই কারণে বলছি, অনুপ্রাণিত হওয়ার একটা না বয়স থাকে, সেই বয়সটা মনে হয় একটু একটু করে পার করছি। হ্যাঁ, এখন সবটাই খুব আত্মস্থ হয়ে যাচ্ছি, কি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, এবং নিজের কাজ নিজের প্রতি ফোকাস হয়ে উঠছি। তবু আমি বলবো, এই প্রসঙ্গ ধরেই কয়েকটা কথা বলার খুব দরকার। সেটা হলো যে 2011-12 আমার জীবনে বেশ কয়েকটা আন্তর্জাতিক অনুষ্ঠান হয়, সেখানে জার্মানিতে আমার একটা শো হয়, এবং সেই শোটা আমাকে বেশ খুব আনন্দিত করেছিল। এবং তারপরেও বেশ কিছু বিদেশি আর্ট প্রমোটার্স, তাদের সঙ্গে যোগাযোগ হয়ে গেছিল। কিন্তু যেই কারণে এই কথা প্রসঙ্গটা আসা, সেটা হলো যে বিদেশে আমি যেটা দেখলাম, মানে যেই কারণে ওরা স্থানীয় শিল্পীদের খুব সাপোর্ট করে। স্থানীয় শিল্পীদের আর্ট গ্যালারিতে একটা আলাদা জায়গা থাকে। আমি বিদেশি বলে আমাকে সেই জায়গাটা করতে গেলে আমাকে লড়াই করতে হবে, আমার কাজের মাধ্যমে লড়াই করতে হবে, আমার ওখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে লড়াই করতে হবে, এবং কমিউনিকেশন করতে হবে। তখন আমার মনে হলো যে যদি ওরা ওদের স্থানীয় শিল্পীদেরকে এই সম্মানটা করতে পারে, আমরা কেন পারি না? ইভেন আপনি দেখবেন কলকাতাতে গেলেও, কলকাতায় যতগুলো গ্যালারি রয়েছে, সেটা সীমা গ্যালারি বলুন, সেটা কেসিসি বর্তমানে যেটা রয়েছে, ইমামি, একাডেমি ফাইন আর্টস, এখানে কলকাতা এবং তার আশেপাশের প্রচুর মেজরিটিতে বাঙালি শিল্পীরা প্রদর্শনী করে। তাদের একটা আলাদা জায়গা আছে, মানে তাদের মধ্যে সেই কমিউনিকেশন আছে। দলগতভাবে মতপার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে ওই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে সবার এটা কর্মভূমি, এবং সবাই সবার কর্মভূমিকে খুব রেসপেক্ট করে। আমাদের এখানে নেই, কারণ এখানে সেই পরিবেশটাই তৈরি হয়নি। এখানে কোথাও থেকে কোথাও একটা কিছু হয়ে গেল, তাতেই যথেষ্ট। একটা শিল্পীকে স্টেজে উঠে একটু উত্তরীয় পরিয়ে দিলাম, একটা মেমেন্টো দিয়ে দিলাম, একটা ফুলের বুকে দিয়ে দিলাম, কোথাও হয়তো সেটাও জোটে, কোথাও সেটাও জোটে না, বা একটা মিষ্টির প্যাকেট শিল্পীকে দেওয়ার জন্য এনাফ, আর কিছু দরকারই নেই শিল্পীকে দেওয়ার জন্য। পারিশ্রমিকের কথা ভুলেই যাও, একটা শিল্পীকে পারিশ্রমিক দিতে হবে না। আমি কিছুদিন আগে লতা মঙ্গেশকরের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে লতা মঙ্গেশকর, যাকে আমরা সরস্বতী দেবী গানের জগতে ওভাবে দেখে লোকে, এবং তাকে ভারতরত্ন সে পাওয়া, সে বলছে যে এটা আমার ব্যবসা, দিস ইজ মাই বিজনেস, আমি ব্যবসা করতে এসেছি, আমার রয়্যালিটি চাই, পারিশ্রমিক তো চাই, আমার রয়্যালিটিও চাই। রয়্যালিটি ছাড়া আমি এগোবো কি করে? আমি রয়্যালিটি ছাড়া কাজ করতে পারবো না। ও
ওরাও নিজেদের কাজের প্রতি কতটা কনসাস, নিজেদের, কারণ আমার কাজটা আরেকজন করে দেবে তাহলে আমার ব্র্যান্ডিং হলো না, কিন্তু তাহলে আমি কিন্তু ওর থেকে আলাদা হলাম না। আর এখানে তুমি নেই, ঠিক আছে, আরেকটা 10 টাকা কম, 100 টাকা কম পেয়ে যাবে। এই জায়গা হওয়াতে ওই কদরটা কমে গেছে লোকের মধ্যে না, শিল্পীদের যে সম্মানটা পাওয়া দরকার, যে রেসপেক্টটা, সেটা অনেকটা চেপে গেছে। এটা উচিত না অ্যাকচুয়ালি। এটা তখনই পরিবর্তন হবে যখন শিল্পীদের বাজার কদর বাড়বে, প্রচুর গ্যালারি তৈরি হবে এবং আর্ট কলেজের সঙ্গে থাকবে। কারণ আর্ট কলেজের সঙ্গে সঙ্গে ওই গ্যালারিগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। এবং আপনাকে হলফনামা করে বলে দিতে পারি, আজ থেকে 5 বছরের মধ্যে, আগামী 5 বছরের মধ্যে বাইরের প্রচুর গ্যালারি, হয়তো একাধিক গ্যালারি ইয়াং এন্টারপ্রেনার দ্বারা রান করবে এবং তারা শিলিগুড়িতেও তাদের গ্যালারির থাকবে, ওপেন করবে। কিন্তু দুঃখের বিষয় হবে যে এখানকার শিল্পীরা কতজন সেখানে সুযোগ পায়, এটা একটা প্রশ্ন। এখানকার কেউই এই দূরদর্শিতাটা রাখছে না। আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে গিয়ে দেখলাম, তো মানে অবাঙালিদের অনুষ্ঠানে ভিজিট করে আমি দেখেছি, ওদের মধ্যে কনসিয়াসনেসটা আছে, কিন্তু ওরা কিন্তু কমিউনিটি বেসিস। আমরাই দুর্বল। আমি এখানে কমিউনিটি বিরোধী কথা বলছি না, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় আমাদের শিল্পীদের কমিউনিটির প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং একে অপরের প্রতি সম্মানটা সবার আগে দেওয়া উচিত। এটা আমাদের কর্মভূমি। একেবারেই তাই। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদের এই পর্বের অনুষ্ঠান আমরা তবে এখানেই শেষ করব এবং অবশ্যই আপনার এই ফাউন্ডেশন আরো এগিয়ে যাক, আরো ভালো ভালো কাজ করুক, এই আশা রাখছি। তবে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে চোখ রাখবেন। নমস্কার। Amudoria News. Voice of the marginal.